আচ্ছা, চলুন একেবারে গভীরে যাওয়া যাক। মূল সোর্সের এই চমৎকার হুকটা দিয়েই আমরা শুরু করতে পারি। একটু ভেবে দেখুন তো, মানুষ নিজের দেশ, নিজের চেনা গণ্ডি ছেড়ে হাজার মাইল দূরে কেন পাড়ি জমায়? মূলত তার প্রিয়জনদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই তো, তাই না? কিন্তু এই ন্যারেটিভের সবচেয়ে হৃদয় বিদারক দিকটা হলো, এই হাসির পেছনে যে মানুষটার সবচেয়ে বেশি মূল্য চোকাতে বাধ্য হয়, সে হলো সেই নারী যে চার দেওয়ালের মাঝে বসে শুধু অপেক্ষার প্রহর গণে। আর এটাই আমাদের আজকের পুরো আলোচনার একদম কোর বা মূল জায়গা। প্রথম অধ্যায়, বিদায়। এখানেই আমরা পরিচিত হই আমাদের কেন্দ্রীয় চরিত্র নীলার সাথে। একদম শান্ত স্বভাবের একটা গ্রামের মেয়ে নীলা। বিয়ের মাত্র ২ মাসের মাথায় তার স্বামী সোহেল পাড়ি জমায় সৌদি আরবে। যাওয়ার সময় সে একটা প্রতিশ্রুতি দিয়ে যায় যে নীলাকে জাস্ট ২টা বছর এই কষ্টটা সহ্য করতে হবে। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই টাইমলাইনটা। একটু খেয়াল করলেই বুঝবেন এই নায়িকার বিচ্ছেদের জার্নিটা ঠিক কিভাবে এগোচ্ছে। বিয়ের মাত্র ২ মাসের মাথায় শুরু হয় তাদের বিচ্ছেদ। এরপর ৬ষ্ঠ মাসে গিয়ে সম্পর্কের মাঝে সেই দূরত্বের একটা বাস্তব ধাক্কা লাগতে শুরু করে। আর ১২তম মাসে তখন এই দূরত্বকে কেন্দ্র করে ডালপালা মেলে নানা গুজব আর সন্দেহ। অবশেষে ২৪তম মাসে, অর্থাৎ ঠিক ২ বছর পর আসে সেই বহু প্রতীক্ষিত দেশে ফেরার মুহূর্ত। এই টাইমলাইনটা পুরো যাত্রার একটা নিখুঁত ম্যাপ। দ্বিতীয় অধ্যায়, দূরত্ব, একাকিত্ব ও সন্দেহ, বিচ্ছেদের বাস্তব প্রভাব। শুরুতে ওই প্রতিদিনের ভিডিও কল, হাসি ঠাট্টা, এগুলো কিন্তু খুব দ্রুতই ফিকে হতে শুরু করে যখন প্রবাসের সেই হাড় ভাঙা খাটুনির রূঢ় বাস্তবতা সামনে এসে দাঁড়ায়। এখানে একটু ভালো করে দেখুন, আমরা কিন্তু ২টা একদম আলাদা যুদ্ধক্ষেত্র দেখতে পাচ্ছি। একদিকে স্বামী সোহেল টানা ১২ ঘণ্টা হাড় ভাঙা খাটুনি খেটে শারীরিকভাবে পুরো বিধ্বস্ত, আর অন্যদিকে স্ত্রী নীলার যুদ্ধটা কিন্তু শারীরিক না, বরং চরম মানসিক। সারাদিন শুধু একটা ফোন কলের অপেক্ষায় বসে থাকা আর সবার আড়ালে নিজের চোখের জল লুকিয়ে রাখার যে ক্লান্তি, সেটা কিন্তু ওই শারীরিক ক্লান্তির চেয়ে কোনো অংশেই কম না। এটাই এই গল্পের সবচেয়ে শক্তিশালী একটা কন্ট্রাস্ট। স্ক্রিপ্টের একদম ছোট কিন্তু মারাত্মক অর্থবহ একটা কথা হলো, খেয়েছ? সারাদিনের অপেক্ষার পর রাতে যখন ফোনটা আসে তখন কিন্তু বিশাল কোনো গল্প হয় না। এই একদম সিম্পল একটা প্রশ্নের ভেতরেই লুকিয়ে থাকে হাজারো উৎকণ্ঠা আর গভীর ভালোবাসা। দূর প্রবাসে মানুষটা কেমন আছে, তার ঠিকমতো খাবার জুটছে কিনা, এই সাধারণ কথাগুলোর মাঝেই সেই গভীর উদ্বেগটা সবচেয়ে বেশি ফুটে ওঠে। তৃতীয় অধ্যায়, সমাজ ও পরিবারের চাপ, এক অদৃশ্য যুদ্ধ। এবার আমরা একটু সামাজিক সংকটের দিকে শিফট করি। একা থাকা একজন স্ত্রীকে নিয়ে গ্রামের মানুষের যে কানাঘুষা বা গসিপ, স্ক্রিপ্টটিতে সেটা খুব দারুণভাবে বিশ্লেষণ করা হয়েছে। একটু থামছি এখানে, কারণ এই পয়েন্টটা সত্যি খুব হার্ড হিটিং। চারপাশের মানুষের এত কথার তীর সামলাতে সামলাতে নীলা যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, আমি কি এতটাই একা, তখন বুঝতে হবে এটাই তার ব্রেকিং পয়েন্ট। চারপাশে এত মানুষ, তবুও সে মানসিকভাবে কতটা আইসোলেটেড, কতটা একা। এবার একটু ভেঙে দেখা যাক ঘরের ভেতরে নীলাকে ঠিক কতটা মাল্টিফ্রন্ট প্রেশার হ্যান্ডেল করতে হচ্ছে। প্রথমত, একা একজন নারীকে নিয়ে গ্রামের মানুষের ভিত্তিহীন সব গুজব। দ্বিতীয়ত, সংসারের খরচ বাড়ার কারণে খোদ শাশুড়ির ক্ষোভ, যিনি একসময় মেয়ের মতো দেখতেন, তারও আচরণ পাল্টে যায়। এর সাথে আবার সারাদিন ফোন নিয়ে বসে থাকার একটা অন্যায় অভিযোগ তো আছেই। অথচ ভোর থেকে রাত পর্যন্ত সে যে অবিরাম গৃহস্থালির কাজ করে যাচ্ছে, সেই শ্রমের কোনো স্বীকৃতিই কিন্তু কেউ দিচ্ছে না। স্ক্রিপ্টের সবচেয়ে টার্নিং পয়েন্ট হলো এর সপ্তম অধ্যায়। এখানে দূরত্বের একটা মারাত্মক সংজ্ঞা দেওয়া হয়েছে। দূরত্ব মানে শুধু ফিজিক্যালি আলাদা থাকা না, এটা একটা ইমোশনাল শূন্যতাও বটে। গ্রামের একটা ছেলে যখন ইচ্ছে করে নীলার নামে আজে বাজে গুজব ছড়ায়, আর সেই খবর হাজার মাইল দূরে থাকা সোহেলের কানে পৌঁছায়, তখন সোহেলও ফোনে বলে বসে যে সে আসলে ভয় পাচ্ছে। আর ঠিক এই মুহূর্তেই তাদের বিশ্বাসের জায়গাটা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। চতুর্থ অধ্যায়, বিপদ ও ঘুরে দাঁড়ানো, গল্পের এক নতুন মোড়। এখানে ক্রাইসিস চ্যাপ্টারগুলো শুরু, যেখানে একই সাথে আর্থিক এবং শারীরিক বিপদগুলো এই পরিবারের উপর আছড়ে পড়ে। বিপদগুলো কিভাবে একটার পর একটা চেইন রিয়াকশনের মতো আসে খেয়াল করুন। প্রথমে নীলার মায়ের হঠাৎ অসুস্থতা, হাসপাতালে ভর্তি। সোহেল তখন নিরুপায় হয়ে নিজের খাবারের সামান্য টাকাটাও বাঁচিয়ে দেশে পাঠিয়ে দেয়।
কিন্তু এখানেই শেষ নয়। এরপরেই কাজের জায়গায় এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয় সোহেল। ডাক্তার তাকে জানিয়ে দেয় যে আগামী কয়েক মাস সে বিছানা থেকে উঠতে পারবে না। জাস্ট ভাবুন, পুরো পরিবারের আয় তখন শূন্য, আর সোহেল হাসপাতালের বেডে শুয়ে বেঁচে থাকার চিন্তায় দিশেহারা। আর এটি চমৎকারভাবে তুলে ধরে নীলার এক অসাধারণ ট্রান্সফরমেশন বা রূপান্তরকে। কিভাবে একজন অপেক্ষামান স্ত্রী থেকে সে পুরো পরিবারের রক্ষাকর্তা হিসেবে নিজেকে গড়ে তোলে, তার স্টেপগুলো দেখুন। স্বামীর দুর্ঘটনার খবর পেয়েও সে ভেঙে পড়ে না, বরং সমাজের সমালোচনাকে জাস্ট উপেক্ষা করে সেলাইয়ের কাজ শুরু করে দেয়। সে একাই হয়ে ওঠে পরিবারের নতুন প্রোভাইডার। চরম অপরাধবোধ নিয়ে ভিডিও কলে সোহেল যখন কাঁদতে কাঁদতে বলে যে সে নীলাকে শুধু কষ্টই দিয়েছে, তখন নীলার রেসপন্সটা শুনুন। সে বলে, ভালোবাসা মানে শুধু সুখ না, একসাথে কষ্ট সহ্য করাও ভালোবাসা। এই একটা লাইনের মাধ্যমে নীলার যে মানসিক দৃঢ়তা এবং তাদের সম্পর্কের গভীরতা ফুটে ওঠে, তা সত্যি অকল্পনীয়। চলুন সামনের দিকে এগোই এবং দেখি গল্পটা কিভাবে তার ক্লাইম্যাক্সের দিকে যায়। পঞ্চম অধ্যায়, ভালোবাসার জয় পুনর্মিলন। ঠিক 2 বছর পর বাসস্ট্যান্ডের সেই দৃশ্য। সোহেলকে দেখা মাত্রই নীলার সব অপেক্ষার বাঁধ যেন ভেঙে যায়। এত ভিড়, এত কোলাহল, সব কিছুর মাঝেও মনে হচ্ছিল পুরো পৃথিবীতে যেন শুধু তারা দুজনই আছে। দীর্ঘ বিচ্ছেদের পর একে অপরকে জড়িয়ে ধরার সেই ইমোশনাল মুহূর্তে সোহেল ফিসফিস করে বলে, আর কখনো তোমাকে একা রেখে যাব না। আমরা এই আলোচনার একদম শেষে চলে এসেছি, আর শেষ করার আগে আপনাদের সবার জন্য খুব প্রভোকেটিভ একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তো প্রবাসীদের হাড়ভাঙ্গা খাটুনি আর ত্যাগের কথা সবাই জানি, সবাই সেটা দেখি। কিন্তু ঠিক সেই একই সময়ে 1000 মাইল দূরে ঘরে বসে থাকা প্রবাসীর স্ত্রী যে প্রতিদিন একাকিত্ব আর সমাজের সাথে এই নীরব যুদ্ধটা করে যাচ্ছে, তার সেই সাইলেন্ট ওয়ারকে কি আমরা আদৌ মূল্যায়ন করি? আশা করি আজকের এই বিশ্লেষণটি পেছনের এই মানুষগুলোর অদৃশ্য লড়াইকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করবে। তাদের এই দৈনন্দিন সংগ্রামকে কখনই ছোট করে দেখবেন না। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।